এই অদ্ভুত কোম্পানির রহস্যটা কি? লাভ নেই, রিটার্ন অন ইকুইটি নেগেটিভ, অথচ কোম্পানিটা 5000% বেশি রিটার্ন দিয়ে দিয়েছে, 5000% বেশি। কি করে সম্ভব হলো? এমন কি বিষয় রয়েছে এর মধ্যে? অদ্ভুত এই যে কোম্পানিটা রয়েছে, যে কোম্পানিটার কোথাও কোনো প্রফিটেবিলিটি নেই, লাভ নেই, কোম্পানি কোথাও শেয়ার ক্ষেত্রে রিটার্ন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল সমস্ত কিছু নেগেটিভ রয়ে গেছে, ঋণের পাহাড় রয়ে গেছে, কোম্পানিটা 10 গুণের বেশি ঋণ নেওয়া, তবুও কোম্পানিটা 5000%-এর বেশি রিটার্ন দিয়ে দিচ্ছে। এই অদ্ভুত কোম্পানির রহস্যটা কি রয়েছে? আজকে এই ভিডিওর মধ্যে আমরা জানবো কোম্পানিটার নাম কি রয়েছে প্রথম, তারপরে কোম্পানির এই ফান্ডামেন্টাল কি রয়েছে দেখে নেব, তারপর কোম্পানি ক্ষেত্রে প্রফিটেবিলিটি দেখে নেব, তারপর প্রমোটার হোল্ডিং দেখে নেব, কেন এত জাম্প করছে কোম্পানিটা সেটা দেখে নেব, আর এমন অন্য কোনো কোম্পানি রয়েছে কি না সারা ভারতে, সারা বিশ্বে, সেই ব্যাপারটাও জেনে নেব। সবকিছু বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। সবচেয়ে বড় মারাত্মক যে বিষয়টা বলতে চলে সেটা হচ্ছে অদ্ভুত এমন কোম্পানি, এমন কিম্ভূত একটা কোম্পানি, যে কোম্পানিটা পাহাড় রয়ে গেছে, কোম্পানির কোনো প্রফিট নেই, কোম্পানির রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড সাংঘাতিক নেগেটিভ, অথচ কোম্পানিটাকে দেখতে পাচ্ছি কোম্পানিটা কিন্তু আমাদেরকে 5000% রিটার্ন দিয়ে দিয়েছে 5 বছরের মধ্যে। এমনকি 1 বছরের মধ্যে দেখছি 2400% রিটার্ন, 2400% রিটার্ন দিয়েছে। তাহলে এইটা কি নাম কোম্পানিটা, যে কোম্পানিটা এরকম পরিস্থিতি সৃষ্টি করছে? কোম্পানির নাম হচ্ছে সোয়ান ডিফেন্স, সোয়ান ডিফেন্স অ্যান্ড হেভি ইঞ্জিনিয়ারিং। এই কোম্পানিটা আমার এক বন্ধু জিজ্ঞেস করেছিলেন, সাবস্ক্রাইবার একজন, তার উত্তরেই কিন্তু এই ভিডিওটা করা। কোম্পানি যদি ফান্ডামেন্টাল দেখা যায়, এই মুহূর্তে ফান্ডামেন্টাল হচ্ছে 10,500 কোটি, অর্থাৎ মিড ক্যাপ লেভেলের একটা কোম্পানি, যে কোম্পানির কিন্তু যদি প্রাইস টু আর্নিং রেশিও দেখি সেটা সম্পূর্ণ জিরো, কোথাও কোনো প্রাইস টু আর্নিং রেশিও দেখতে পাচ্ছি না, ব্ল্যাঙ্ক। রিটার্ন অন ইকুইটি যদি দেখি একটা ডেঞ্জারাস লেভেল, সেখানে দাঁড়াচ্ছে 46, নেগেটিভ, -46.3% রিটার্ন অন ইকুইটি। এখনো পর্যন্ত এমন কোনো কোম্পানি দেখিনি। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখি, সেখানে হচ্ছে নেগেটিভ, -5। রিটার্ন ইকুইটি কি, ক্যাপিটাল সমস্ত মেম্বারশিপ দেখতে পারো, সেখানে সব ডিটেলস বলেছি। এই মুহূর্তে কোনো মানে প্রাইস টু আর্নিং রেশিও, ভ্যালুয়েশনে কিচ্ছু নেই, প্রাইস টু আর্নিং গ্রোথ সেখানে কিছু নেই, সেলস গ্রোথ খুঁজে বের করা গেছে, বিগত 5 বছর ধরে সেলস গ্রোথ দেখি নেগেটিভ, কোনো সেলস কিচ্ছু হয়নি, নেগেটিভ পরিমাণ হচ্ছে -37.8% নেগেটিভ। এমনকি ডেট টু ইকুইটি রেশিও, যেটা থেকে বোঝা যায় যে তোমার অ্যাসেট কি রয়েছে তার তুলনায় তোমার লায়াবিলিটি কত গুণ রয়েছে, দেখা যাচ্ছে 10.7, অর্থাৎ 10 গুণের বেশি তোমার লায়াবিলিটি রয়ে গেছে কোম্পানিটাকে, 10 গুণ। মানে 100 টাকার বাজারে গেছো, বাজারে গিয়ে দেখছো 1000 টাকার জিনিস, সেখানে 900 টাকা, তোমাকে 900 টাকার বেশি, মানে 1000 টাকা তোমাকে এক্সট্রা জিনিস ধার করতে হয়েছে, 100-র বদলে 1000, সেই কারণে জন্য 10.7, 1000-এরও বেশি, এত পরিমাণ ঋণ রয়ে গেছে কোম্পানিটা। তাহলে এইবারে আমরা জানবো, কোম্পানিটা তো বুঝতে পারলাম, কোম্পানি দেখে মনে হচ্ছে ফ্রড, কিন্তু আসলে কি ফ্রড, না ভিতরে অন্য কোনো কায়দা করা আছে, বা এমন কিছু রয়েছে যেই জন্য এই সব কোম্পানিগুলো ভালো করতে পারে, বা এমন কোনো কোম্পানি রয়েছে কিনা? তাহলে সেখানে বলবো সেকেন্ড ঘটনা, সেটা হচ্ছে আমাদের প্রফিটেবিলিটির দিকে যাবো এবারে। প্রফিটেবিলিটি বলতে কি বোঝায়? প্রফিটেবিলিটি বলতে এই মুহূর্তে কোম্পানিটা কি প্রফিট করেছে, বিগত 5 বছর আগে কোম্পানি কি প্রফিট করেছে, এবং কোম্পানির একটা যদি সমান্তরাল লাইন টানা যায়, এই অবস্থায় ভবিষ্যতে কি দাঁড়াচ্ছে কোম্পানি সম্পর্কে। অপারেটিং প্রফিট মার্জিন দিয়ে একটা কোম্পানি মোটামুটি বোঝা যায়, এবং অপারেটিং প্রফিট মার্জিন প্লাস মোটামুটি 10 to 15 একটা অন অ্যান অ্যাভারেজ, 15 অ্যান্ড অ্যাবভ ভেরি গুড, লেস দ্যান 10 ইজ মোটা একটু খারাপ প্রবলেম। এই কোম্পানির ক্ষেত্রে অপারেটিং প্রফিট মার্জিন কত জানো? বিশ্বাস করবেন না নিজের কানকে, 341% নেগেটিভ, -341%। আমি এটা ভেরিফাই করেছি একাধিক জায়গা থেকে, কারণ আমার মনে হচ্ছিল ব্যাপার ডেটাটা ঠিক তো, কিন্তু দেখা যাচ্ছে সত্যি অপারেটিং প্রফিট মার্জিন কিছু নেই। ব্যাপার কি হয়েছে? প্রফিট হলে তবেই তো প্রফিট মার্জিন আসবে, যদি কখনোই প্রফিট না হয়ে থাকে তাহলে প্রফিটটা আসবে কি করে? এবার প্রফিটেবিলিটির মধ্যে চলে আসছে নেট খবর, নেট প্রফিটের কথা। নেট প্রফিট কত রয়েছে? নেট প্রফিট হচ্ছে 33 কোটি টাকা নেগেটিভ, মানে নো প্রফিট, দিস ইজ নেট লস 33 crores। এবারে প্রশ্ন আসবে সেকেন্ড, যে গত বছরে কি ছিল? গত বছর আরো খারাপ হাল ছিল, 53 কোটি টাকা মাইনাস নেট লস ছিল, এবছর সেটা হচ্ছে 33 কোটি টাকা। তার মানে একটা জিনিস কি স্পষ্ট বোঝা যাচ্ছে, কোম্পানিটা কিন্তু মানে প্রফিটেবিলিটি দেখি সম্পূর্ণ অলমোস্ট কম বেশি মানে শেষের পথে, শুধু নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। আবার যখন আমরা দেখছি অপারেটিং প্রফিট মার্জিন 341% নেগেটিভ, তা সত্ত্বেও কোম্পানি ঋণ নিয়ে চলেছে।
তাহলে এই পরিস্থিতিতে এই ধরনের কোম্পানি যেগুলোতে এই রকম ধরনের অবস্থা সৃষ্টি হচ্ছে, যেখানে নেট প্রফিট বলে কিছু নেই, রিটার্ন অন ইকুইটি সেখানে -40% নেগেটিভ, অপারেটিং প্রফিট মার্জিন 340% নেগেটিভ, যেখানে কোম্পানি ঋণের পরিমাণ সাংঘাতিক, ব্যালেন্স শিট সাংঘাতিক উইক, ক্যাশ ফ্লো ক্ষেত্রে যদি দেখেন দেখবে রিসিভেবলস বহু গুণ বাড়িয়েছে, মানে ধার করে চলেছে, যাদের কাছ থেকে নিচ্ছে তাদের কোনো ফেরত দেওয়ার নাম নেই, যাদেরকে ধার করেছিল তারা ফেরত দিচ্ছে না, একটা বড় মাপের ষড়যন্ত্র মনে হচ্ছে। অথচ যেটা নর্মালি আমরা বলি প্রমোটার বেশি থাকা মানে নিশ্চিন্ত থাকা, এখানে প্রমোটারের সংখ্যা কত জানো? এখানে প্রমোটারের সংখ্যা হচ্ছে আমাদের তৃতীয় কোশ্চেনে, সেটা হচ্ছে 90% বেশি, 93%, 94% প্রমোটার হোল্ডিং দ্যাট কোম্পানি, মানে বিশ্বাসযোগ্যতার চূড়ান্ত। এই বিশ্বাসযোগ্যতা দেখে যেখানে রয়ে গেছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 0.03, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার অ্যারাউন্ড রয়েছে খুব সামান্য 0.38, আর রিটেলার পাবলিকের সংখ্যা রয়েছে 4.70%, অর্থাৎ এই পরিমাণ পাবলিক রিটেলার কিনে রেখেছে 4.70%। এই যে প্রমোটারের সংখ্যা 90% অ্যাবোভ, এর ভিতরে কিন্তু ভালো দিক যেমন আছে খারাপ দিকও তেমন আছে, এই জন্য বলা হয় কোনো কিছু বেশি ভালো নয়। এখন এই অবস্থায় যেখানে দেখতে পাচ্ছি আমরা, এইখানে কেন এত জাম্প করলো সেটা এবার আসছি। যেসব কারণগুলোর কথা বলবো, প্রথম যে কারণটা কথা বলবো সেটা হচ্ছে চারটে গুরুত্বপূর্ণ কারণের প্রথম হচ্ছে প্রমোটার হোল্ডিং 93% থাকা, 94% থাকা, এটা একটা বিপদের সিচুয়েশন। এটা ইন্ডিকেট করে কোম্পানির ক্ষেত্রে কোম্পানি ম্যানিপুলেশন হয়েছে, এবং অপারেটর পক্ষে এই ধরনের সিচুয়েশন তৈরি করা অসৎ প্রমোটারদের সঙ্গে মিলে একটাবারে জল ভাত প্রচুরভাবে বাড়িয়ে দেওয়া ইজি। দ্বিতীয় ব্যাপার সেটা হচ্ছে একটা থিম তৈরি করা হয়েছে, থিম বলতে ডিফেন্স থিম। ডিফেন্স মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে সাপোর্ট, গভর্নমেন্ট পুশ আপ, এছাড়া হচ্ছে বিভিন্ন রকমভাবে সুযোগ সুবিধা, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, প্রফিটেবিলিটি নট প্রেজেন্ট নেই, ফিউচার আসতে পারে, অর্ডার বুক ভবিষ্যতে বিরাট করতে পারে, এই জিনিসগুলোকে কিন্তু আলটিমেটলি ইম্প্যাক্ট ফেলে দিচ্ছে। তৃতীয় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে স্টোরি বেস র্যালি। স্টোরি বেস বলতে কি বোঝাচ্ছে? এখানে একটা গল্প তৈরি হচ্ছে বিশাল, মানে দেশের মধ্যে একটা বড় মাপের লার্জেস্ট একটা বড় শিপ ইয়ার্ড এদের আন্ডারে রয়েছে, বিশাল শিপ ইয়ার্ডের কাজ রয়েছে। ড্রাই ডক বলে, মানে জাহাজকে যেমন জলটা সরিয়ে দিয়ে তারপরে মানে ওখানে রিপেয়ারিং মেনটেন্স কাজ হয় সে ব্যাপারে, অর্থাৎ এইগুলো দেখিয়ে কিন্তু লোককে অ্যাট্রাক্ট করা যায়। কিন্তু এর কিন্তু পজিটিভ সাইডও রয়েছে। আমি এবার পজিটিভ কথাটা বলছি, যে এই কোম্পানিটার ভবিষ্যৎ, অতীতটা একটু জানলে ভবিষ্যৎটা বুঝতে পারবে। কোম্পানি অতীতে কিন্তু এই কোম্পানিটা কিন্তু নাম ছিল কি রিলায়েন্স নাভাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এই যে রিলায়েন্স নাভাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড, সেই কোম্পানিটা পুরো দেউলিয়া ঘোষণা হয়েছিল, কোনো টাকা ছিল না। NCLT বলে একটা অর্গানাইজেশন আছে, তারা প্রসেস করে দেউলিয়া ঘোষণা করেছিল, এবং এর ফলে আলটিমেটলি কোম্পানিটা শেষ হয়ে যাওয়া কোম্পানিকে সোয়ান গ্রুপ কিনে নেয়, এবং কিনে নেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি হয় সব জায়গাতে, যে এটা একটা বিরাট বড় সুযোগ রয়েছে। এবং এই ব্যাপার সত্যি মিথ্যা এই ব্যাপার নয়, কিন্তু এগুলো সমস্ত সত্যি ঘটনা, কিন্তু যেটা ফিকটিসাস, যেটা শেয়ার বাজার আকছার ঘটে, ভবিষ্যতে বিরাট কিছু করতে পারে, করেছে নয়, করতে পারে। তাহলে সেই হিসেব করে যদি ধরে, তাহলে পর কিন্তু বলা যেতে পারে যে কোম্পানিটার ক্ষেত্রে একটা কি বলবো, একটা নেগেটিভিটি তৈরি হচ্ছে, যে আবার পজিটিভ একটা স্বপ্ন দেখাচ্ছে। এত বড় ড্রাই যে শিপ ইয়ার্ড রয়েছে, ডক রয়েছে, ড্রাই ডক রয়েছে, ভবিষ্যতে যখন এই ডিফেন্স সেক্টর ইমপ্রুভমেন্ট হবে, এর তখন ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন তখনই আসছে যখন আমরা এটাকে অন্যভাবে ভাবছি। আমরা ভাবতে শুরু করেছি, যেখানে ছিল কোম্পানিটা, যেখানে দেউলিয়া ঘোষণা হয়েছিল, সেখানে 53 কোটি টাকা গত বছরে লস ছিল, সেখানে লসটা কমে 33 কোটি টাকা এনেছে। আগের বছরে সামনের বছরে 13 কোটি নেগেটিভ লস হবে, তারপরের বছর প্রফিটেবল শুরু হবে, তারপর কোম্পানির দৌড় শুরু হবে, মানে একটা ভবিষ্যৎ স্বপ্ন তৈরি করে তারপর ইনভেস্টমেন্ট শুরু হচ্ছে। শেয়ার বাজারটাই এরকম ধরনের জায়গা, যে কারণের জন্য প্রচুর মানুষ এখানে এরকমভাবে আটকাচ্ছে, কিংবা এটা থেকে বাইপাসও করতে পারে। কিন্তু আমরা অ্যাজ এ ইনভেস্টার, অ্যাজ এ বেঞ্জামিন গ্রাহামের থিওরি অনুযায়ী, কখনো এমন কোনো স্টকে ইনভেস্ট করা উচিত না যে স্টকের ফান্ডামেন্টাল ভালো নেই। আমরা কখনো সেই স্টকে ইনভেস্ট করতে পারি না। ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে যেটা দেখা যায়, সেই পয়েন্টগুলোর মধ্যে প্রথম হচ্ছে প্রমোটার হোল্ডিং বেশি থাকাটাও খারাপ জিনিস। নাম্বার 2 সেটা হচ্ছে ফোমো তৈরি হয়েছে, এক ধরনের ফিয়ার অফ মিসিং আউট। 3 নাম্বার হচ্ছে রেজাল্ট ড্রিভেন নয়, নিউজ ড্রিভেন ধরনের যে প্রফিটেবিলিটি তৈরি হয়েছে, নিউজে বলা হয়েছে ভবিষ্যৎ এটসেট্রা। 4 নাম্বার হচ্ছে লো লিকুইডিটি ম্যানিপুলেশন হয়েছে, অর্থাৎ লিকুইডিটি কম রয়েছে এখানে, প্রমোটারের হাতে সবচেয়ে বেশি ক্ষমতা, তারাই ওঠাচ্ছে পড়াচ্ছে, সেই জন্য তারা তুলে নিয়ে গেছে ওপরের দিকে। স্পেকুলেশন তৈরি হয়েছে, যার ফলে আমরা লো লিকুইডিটি ব্যাপার দেখলাম। এবং আরেকটা ব্যাপার রয়েছে
লস মেকিং কোম্পানিও অনেক সময় এই সব কারণের জন্য আলটিমেটলি একটা এক্সপ্লোড করার সিচুয়েশন তৈরি হতে পারে। কিন্তু অ্যাজ পার বেঞ্জামিন গ্রাহাম আমাদের সবসময় নজর রাখতে হবে এমন সব কোম্পানিগুলো যেগুলোর ফান্ডামেন্টাল স্ট্রং, যেগুলো ভবিষ্যৎ ভালো করতে পারে, যেগুলো বর্তমান ভালো নয় সেগুলোতে কখনোই ইনভেস্ট করা উচিত নয়। বোঝা গেছে? এবার আসবো শেষ পয়েন্টের দিকে, অর্থাৎ এমন সব কোন কোন কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলোতে এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল। সুজলন এনার্জি মনে আছে না, একই রকম ভাবে কিন্তু একটা বিরাট ধামাকা দেখিয়েছিল, দেউলিয়া ঘোষণা, তারপরে এই অবস্থা হয়েছিল। সেকেন্ড ঘটনার দিকে যাব, সেকেন্ড যে কোম্পানিটার কথা, ইয়েস ব্যাংক। ইয়েস ব্যাংক একটা সময় কত উপরে উঠেছিল, কর্পোরেট সমস্ত বড় বড় লোন দেওয়া শুরু করলো, বিরাট স্ক্যাম হলো, সব শেষ হয়ে গেল, 90% ধস হয়ে গেল। তৃতীয়ত বলবো ভাকরাঙ্গি, মনে আছে জানি না, এখন যারা নতুন 19 সালের পরে যারা রয়েছে তারা কেউই জানো না, তার আগে যদি আমার 5% কোনো ইনভেস্টার থেকে থাকেন তারা জানবেন, ভাকরাঙ্গি বলে একটা সফটওয়্যার কোম্পানি ছিল, খুব স্বপ্ন দেখিয়েছিল ব্যাংক অফ বরোদা, ইউনিয়ন ব্যাংক এটসেট্রা বড় ব্যাংকের সঙ্গে এটিএম রিলেটেড কাজকর্ম এটসেট্রা সমস্ত কাজ করেছিল। আজ কি অবস্থা তোমরাই দেখে সার্চ করে বের করবে ভাকরাঙ্গি কোথা থেকে কোথায় গেছে। পিসি জুয়েলার্স বড় মাপের একটা স্ক্যামকে সাইট করেছিল, অ্যাকাউন্টিংগুলো ফলস ছিল, পরবর্তীকালে অনেক রকম অনেক এক্সপ্লেনেশন দেয়, কিন্তু ধাক্কাটা কিন্তু বিরাট ছিল। এই বলে শেষ করছি, ফান্ডামেন্টাল সবসময় বোঝার চেষ্টা করে, ফান্ডামেন্টাল না বুঝলে বেস্ট ইনভেস্টর গুলো চ্যানেলে সেখানে গিয়ে মেম্বারশিপ নেবে। ফান্ডামেন্টাল টেকনিক্যাল ব্যাপার জানতে গেলে এই চ্যানেলে দেখবে, সেখানে আমি কিন্তু টেকনিক্যালে বুঝিয়েছি। সবসময় নজর রাখবে এই সব কোম্পানিগুলোর দিকে যেগুলো তোমাকে ভালো রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে, যেগুলোর ফান্ডামেন্টাল ভালো রয়েছে, রিটার্ন ইকুইটি ভালো, ক্যাপিটাল ভালো, পি ভ্যালুয়েশন সুন্দর জায়গায়, বিগত 5 বছর ধরে প্রফিট গ্রোথ ভালো রয়েছে, ডিভিডেন্ড ভালো দিয়ে আসছে, প্রোমোটারের বেশি দরকার নেই, 50% কাছাকাছি 60% প্রোমোটার থাকুক তাতেই যথেষ্ট রয়েছে। এর সঙ্গে যারা ইনস্টিটিউশনাল তারাও এর সঙ্গে যুক্ত থাকবে, একটা সুন্দর সুস্থ পরিবেশ তৈরি হবে। অপারেটিং প্রফিট মার্জিন 15% 18% মোটামুটি কাছাকাছি থাকবে। নেট প্রফিট প্রতি বছর একটু একটু করে বাড়বে, কোয়ার্টারলি কম বেশি হোক, নেট প্রফিট যেন বছরে বছরে বাড়ে। একটা সুস্থ পরিবেশ আলা এমন একটা কোম্পানিতে ইনভেস্ট করো, নিজের সুস্থ টাকাটাকে সুস্থ রাখার জন্য। অসুস্থ যদি হয়ে গিয়ে থাকো, অসুস্থ জায়গায় রাখার চিন্তা আপনার থাকে, তাহলে পর কিন্তু এই ধরনের কোম্পানি তোমার জন্য শ্রেষ্ঠ। যাকে বলা হয় কিম্ভূত কোম্পানি, অদ্ভুত পাগল স্টক বা অদ্ভুত রহস্যময় স্টক, যার কোনো প্রফিটেবিলিটি নেই অথচ 5000% রিটার্ন দিয়ে গেছে, যার ঋণের পাহাড় রয়েছে সে 5000% রিটার্ন দিয়ে গেছে, যে কোম্পানির প্রোমোটার 90% নিজেই ম্যানিপুলেট করছে, নিজেই অপারেটরের সঙ্গে গেম খেলছে, কিংবা আলটিমেট ভবিষ্যৎ কিছু করতে পারে কি পারে না, কেন আমরা ভবিষ্যৎ সেসব জায়গায় যাব?